মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আজ আমি অত্যন্ত গুরুত্বপূর্ণ ও স্পর্শকাতর একটি জাতীয় ইস্যুতে এই মহান সংসদের দৃষ্টি আকর্ষণ করতে দাঁড়িয়েছি। গত 5 আগস্টের ঐতিহাসিক পট পরিবর্তনের পর এদেশের সাধারণ মানুষ একটি বৈষম্যহীন ও সুশাসিত বাংলাদেশের স্বপ্ন দেখেছিল। অনেকেই ভেবেছিলেন এদেশের আর্থিক খাতের অন্যতম প্রধান স্তম্ভ ইসলামী ব্যাংক বাংলাদেশ বোধহয় তার পুরনো ঘরানার পরিচালকের হাতে ফিরে যাচ্ছে। কিন্তু 2026 সালের এই জুনে এসে আমরা সম্পূর্ণ এক বিপরীত চিত্র দেখতে পাচ্ছি। মাননীয় স্পিকার, সম্প্রতি খোদ স্বরাষ্ট্রমন্ত্রী এই মহান সংসদে দাঁড়িয়ে কড়া হুঁশিয়ার দিয়ে বলেছেন, ইসলামী ব্যাংক মানে কোনো নির্দিষ্ট রাজনৈতিক দল বা জামাতের নয়। এর পরপরই আমরা দেখলাম নাবিল গ্রুপের 700 কোটি টাকার এলসি কেলেঙ্কারির ফাইল ওপেন হতে এবং ঠিক একই সময়ে 8 দিন হাসপাতালের লাইসেন্স বাতিলের মতো ঘটনা। আপাত দৃষ্টিতে এই ঘটনাগুলো বিচ্ছিন্ন আইনি ও প্রশাসনিক অ্যাকশন মনে হলেও এর গভীরে লুকিয়ে আছে একটি সুদূর প্রসারী ও জটিল রাজনৈতিক সমীকরণ। আজ প্রশ্ন উঠেছে, পদ্মার আড়ালে কি নতুন কোনো ক্ষমতার ডিল হচ্ছে? সুশাসনের আড়ালে কোনো বিশেষ রাজনৈতিক দলকে বলির পাঠা বানানোর খেলা চলছে কিনা তা আজ খতিয়ে দেখা দরকার। মাননীয় স্পিকার, ইতিহাসের দিকে তাকালে আমরা দেখব 2017 সালে তৎকালীন স্বৈরাচারী আওয়ামী লীগ সরকারের প্রত্যক্ষ মদদে ও গোয়েন্দা সংস্থার সহায়তায় রাতারাতি ইসলামী ব্যাংকের নিয়ন্ত্রণ তুলে দেওয়া হয়েছিল চট্টগ্রামের এস আলমের গ্রুপের হাতে। বাংলাদেশ ব্যাংকের তথ্যই বলছে, বেনামী 7টি কাগজি প্রতিষ্ঠানের মাধ্যমে এস আলম এই ব্যাংক থেকে প্রায় 70,000 কোটি টাকা স্রেফ লোপাট করেছে। কিন্তু আজ প্রশ্ন জাগে, এস আলম কি শুধুই টাকা লুট করেছিল? তৎকালীন সরকার কেন তাকে এই বিপুল অর্থনৈতিক সুবিধা দিয়েছিল? কারণ কর্পোরেটের জায়ান্টের কোনো স্থায়ী রাজনৈতিক আদর্শ থাকে না, তাদের একমাত্র আদর্শ ক্ষমতা। একসময় যারা ভিন্ন রাজনৈতিক বলয়ে কাছাকাছি ছিল তারা রাতারাতি তৎকালীন সরকারের ফান্ডার এবং তাদের মিডিয়া হাউজের মাধ্যমে ক্ষমতার শক্তিশালী ন্যারেটিভ তৈরিকারক হয়ে উঠেছিল। আজ ক্ষমতার পট পরিবর্তনে সেই একই কর্পোরেট গোষ্ঠী আবার নতুন প্রভাবশালীদের সাথে লবিং শুরু করেছে। আর এই কর্পোরেট ডিলের মার পেছে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে একটি নির্দিষ্ট রাজনৈতিক দল, জামাতে ইসলামী। মাননীয় স্পিকার, আমরা দেখছি সরকার ইতিমধ্যে নাবিল গ্রুপ এবং আদ্দিন ফাউন্ডেশনের ওপরও কঠোর অবস্থান নিয়েছে। মনে রাখা দরকার, নাবিল গ্রুপের ওপর প্রত্যক্ষ ও পরোক্ষভাবে প্রায় 10 লাখ মানুষের রুটি রুজি নির্ভরশীল। আবার আদ্দিন ফাউন্ডেশন, যা দেশব্যাপী একটি বিশাল সামাজিক ও চিকিৎসা সেবার আর্থিক নেটওয়ার্ক। দুর্ভাগ্যবশত 6 জন নবজাতকের মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে যেভাবে তড়িঘড়ি করে পুরো হাসপাতালের লাইসেন্স বাতিল করা হলো তা কেবল প্রশাসনিক সিদ্ধান্ত বলে মেনে নেওয়া কঠিন। মাননীয় স্পিকার, বর্তমানে এই পরিস্থিতির পিছনে মূলত 3টি গভীর উদ্দেশ্য কাজ করছে বলে বিশ্লেষকরা মনে করেছেন। প্রথমত, একটি নির্দিষ্ট দলের অর্থনৈতিক মেরুদণ্ড ভাঙ্গা, অর্থাৎ জামাতে ইসলামীর মেরুদণ্ড ভাঙ্গা। দেশের কিছু সুসংগঠিত দলের মূল শক্তি উৎসব তাদের নিজস্ব অর্থনৈতিক স্বাবলম্বিতা ও প্রাতিষ্ঠানিক সক্ষমতা। ইসলামী ব্যাংক বা নাবিল গ্রুপের মতো প্রতিষ্ঠানগুলো বিপুল কর্মস্থান ও শেয়ার ফান্ডের মাধ্যমে সে শক্তি যোগান দিত। আর সুশাসনের অজুহাতে এই প্রতিষ্ঠানগুলোর রাশ টেনে ধরে তাদের আর্থিক মেরুদণ্ড ভেঙে দেওয়ার চেষ্টা চলছে। মাননীয় স্পিকার, দ্বিতীয় কারণ হচ্ছে ক্ষমতার একক আধিপত্য নিশ্চিত করা। বর্তমান ক্ষমতার সমীকরণে প্রধান রাজনৈতিক দলগুলো কোনোভাবে চায় না যে অন্য কোনো শক্তি এককভাবে শক্তিশালী হয়ে উঠুক। ইসলামী ব্যাংকের নিয়ন্ত্রণ যদি জামাত ইসলামের হাতে ফিরে যায় তবে তা আগামী দিনের নির্বাচনী রাজনীতিতে বিএনপির জন্য বড় রাজনৈতিক হুমকি সৃষ্টি করবে বলে বিএনপিরা মনে করে। আর এই কারণে সরকারের মন্ত্রীদের কণ্ঠে আজ ভিন্ন সুর। মাননীয় স্পিকার, তৃতীয়ত কারণ হচ্ছে কর্পোরেট বা স্বার্থ নিজের পক্ষে আনা। এস আলম বা নাবিল গ্রুপের মতো প্রতিষ্ঠানগুলো পুরোপুরি ধ্বংস করা হয়তো এই সরকারের উদ্দেশ্য নয়, কারণ এতে অর্থনৈতিক ধসে পড়বে, লাখ লাখ মানুষ বেকার হবে। আসল উদ্দেশ্য হলো এই কর্পোরেটগুলোকে আইনি ও প্রশাসনিক চাপের মুখে রেখে নিজেদের নিয়ন্ত্রণে রাখা, যাতে তারা অতীতে যেভাবে
কাজ করত, এখন বর্তমান শাসক গোষ্ঠীর পক্ষে সেই একই ন্যারেটিভ তৈরি করতে বাধ্য হয়। মাননীয় স্পিকার, এই ত্রিমুখী চাপের ফলে একটি সুনির্দিষ্ট রাজনৈতিক দল আগামী দিনে তীব্র ফান্ডিং সংকটে পড়তে যাচ্ছে। তাদের কর্মী ধরে রাখা এবং দাতব্য কার্যক্রমের মাধ্যমে সামাজিক ভিত্তি টিকিয়ে রাখা কঠিন হয়ে পড়তে পারে। আজ যারা নাবিল গ্রুপ আর দিনে হাত দিয়েছে, আগামীতে তারা যে পপুলার বা ইবনে সিনার মতো প্রতিষ্ঠানগুলোতে হাত দেবে না, তার গ্যারান্টি কোথায়? দাবি জানাবো, সুশাসন বা আইনি ব্যবস্থার নামে যেন কোনো রাজনৈতিক উদ্দেশ্য হাসিল করা না হয় এবং দেশের অর্থনীতি ও সাধারণ মানুষের কর্মসংস্থানকে যেন কোনো রাজনৈতিক দাবার খুঁটি বানানো না হয়। ধন্যবাদ মাননীয় স্পিকার।